नमस्कार सकलके आशा करी सकलेई भालो आछेन। तीव्र दाबदाहे गरमे अस्वस्ति सबाई बोध करछेन, किन्तु सामनेर प्रतियोगितामूलक परीक्षाते उत्तीर्ण हওয়ার জন্য আমি নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, যেটা বর্তমান ডব্লিউবিসিএস, পিএসসি, মিসলেনিয়াস এবং আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার একটা পোর্শন যেখান থেকে প্রায় প্রশ্ন আসে এবং ডব্লিউবিসিএসের প্রতি বছর একটা না একটা প্রশ্ন এই পোর্শন থেকে এসেই থাকে। এবং দশম শ্রেণীর ভারতবর্ষের যে অবস্থান ও প্রশাসনিক বিষয় থেকে এই অংশটিও যুক্ত, তাই দশম শ্রেণীর ক্ষেত্রেও এটা কাজে লাগবে। কিন্তু আমাদের সমগ্র প্রকার আগামী দিনে পঞ্চায়েতের পরীক্ষা রয়েছে, মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস ক্লার্ক, ডব্লিউবিসিএস এবং আরআরবির নোটিফিকেশন আসতে চলেছে। তার জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের সামনে আমি করতে চলেছি। আশা করি আপনাদের সকলের কাজে লাগবে। চলুন তাহলে আমাদের ভিডিওটা শুরু করি। প্রথমেই আমরা এর পরবর্তীকালে একটা নতুন ভিডিও বের করব ভারতবর্ষের দৈর্ঘ্য, অক্ষাংশ, দ্রাঘিমাংশগত অবস্থান, তবে আমি আজকে এই ভিডিওটা করছি। তো চলুন শুরু করি। আমরা জানি ভারতবর্ষ 1947 সালে 15ই আগস্ট ইংরেজদের অধীন থেকে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। তো সেই সময় আমাদের ভারতবর্ষ কিন্তু যে সমস্ত রাজ্যগুলো আজকে আমরা দেখতে পাচ্ছি তা কিন্তু একত্রীবদ্ধ ছিল না। কেন ছিল না? কারণ সেগুলি বিভিন্ন স্বদেশীয় রাজাদের দ্বারা অধিকৃত ছিল। তো সেগুলিকে পরবর্তীকালে আমাদের ভারতবর্ষের তৎকালীন যে সমস্ত নেতাবর্গীয় মানুষ ছিলেন তাদের দ্বারা এই সমস্ত রাজ্যকে সংগৃহীত করে আমাদের আজকে এই অখণ্ড ভারত কিন্তু সৃষ্টি হয়েছে। তাহলে এই অখণ্ড ভারতের স্বাধীনতার সময় কিন্তু কতগুলো রাজ্য ছিল? স্বাধীনতার সময় কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের 14টি রাজ্য ছিল আর 6টি ইউটি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। তো কিছু কিছু রাজ্য যা আমাদের সঙ্গে যুক্ত হতে না চাইলেও পরবর্তীকালে আমরা সেই কূটনৈতিক বুদ্ধিমত্তার দ্বারা সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে আমরা কিন্তু সেগুলোকে ভারতবর্ষের সঙ্গে অন্তর্ভুক্ত করি। তো ওই জন্য মানে রাষ্ট্রবিজ্ঞানের দিক থেকে আমরা যদি বলি যে ভারতবর্ষ কিন্তু হোল্ডিং টুগেদার, কামিং টুগেদার নয়। মানে আমাদের রাষ্ট্রটা যে হোল্ডিং টুগেদার কান্ট্রি, মানে এখানে সমস্ত রাজ্যগুলিকে আমরা ধরে রেখেছি। যেরকম আমেরিকা মানে ইউএসএ, সেখানে কিন্তু কামিং টুগেদার, সেখানকার রাজ্যগুলো নিজেরাই এসে যুক্ত হয়ে একটা শক্তিশালী রাষ্ট্র গঠন করেছে। তেমনি আমাদের ভারতবর্ষ কিন্তু ঠিক একটু উল্টো, মানে সেখানে কিন্তু আমরা সমস্ত রাজ্যকে বিভিন্ন সাংবিধানিক নিয়মের মাধ্যমে এনে একত্রীবদ্ধ করে একটা অখণ্ড ভারতে যুক্ত করেছি। তো এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো আমরা জেনে নিই। আমরা জানি যে বর্তমান ভারতের মোট যদি বলি যে রাজ্যের সংখ্যা হচ্ছে 28টি আর কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হচ্ছে 8টি। আপনারা নিশ্চয়ই সকলেই জানেন যে এই কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা 29টি ছিল। সরি, আমি ভুল বললাম, যে রাজ্যের সংখ্যা ছিল কটি? 29টি। কেননা 2014 সালের দেখুন 1 জুন আমাদের ভারতবর্ষের নবনির্মিত রাজ্য তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ থেকে ভাগ হয়ে কিন্তু চলে আসে। কিন্তু আমরা জানি যে এই কাশ্মীর যেখানে 370 ধারা লাগু ছিল, সেই কাশ্মীর থেকে 370 ধারা উঠিয়ে দেওয়ার জন্য তাকে পূর্ণ রাজ্য ঘোষিত করার আগে সেই রাজ্যকে দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে, যেটার একটা হচ্ছে লাদাখ আর একটা অংশ হচ্ছে গিয়ে কি জম্মু কাশ্মীর। তাই তখন কিন্তু 7টি কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে আর একটি কেন্দ্রশাসিত অঞ্চল যুক্ত হলো, অর্থাৎ টোটাল সেই সময় হয়েছিল 9খানা। কিন্তু 2020 সালে আমাদের ভারতবর্ষের যে সরকার, সেই সরকার লোকসভায় কিন্তু একটি বিল পাশের মাধ্যম দিয়ে দাদরা নগর হাভেলি ও দমন ও দিউকে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে যুক্ত করে। তো তার ফলে 9টির বদলে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল হয় এবং এই রাজ্য 2 ভাগে ইউটি হয়ে যাওয়ার জন্য 29-এর বদলে বর্তমান রাজ্যের সংখ্যা কিন্তু 28টি। তো এরপরে আমরা জেনে নিব ভারতবর্ষের যে স্বাধীনতার সময় ছিল 14টি, কিন্তু বর্তমান 28টি। তো এই যে এতগুলো রাজ্য তৈরি হলো, সেই রাজ্যগুলির মধ্যে 14টি বাদ দিয়ে বর্তমান কোন কোন রাজ্যগুলো কবে ঠিক ভারতের অন্তর্ভুক্ত হয়েছে সেটা আমাদের জেনে নেওয়ার বিষয়। তাহলে আমরা যদি প্রথমে দেখি যে আমাদের বর্তমান ভারতের রাজধানী কি? দিল্লি। তো এই দিল্লি কবে আত্মপ্রকাশ করে? একটা রাজধানী হিসেবে ভারতবর্ষ এত বড় একটা রাজধানী তার
কবে আত্মপ্রকাশ করে, সেটা কিন্তু 1956 সালে সে কিন্তু আত্মপ্রকাশ করে অ্যাজ এ ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি। এছাড়া এই যে আমরা দেখব যে অন্যান্য রাজ্যগুলো রয়েছে, সেটা আমাদের ছত্তিশগড় হতে পারে, সেটা আমাদের ঝাড়খণ্ড হতে পারে, সেটা বা অন্যান্য রাজ্য যেগুলো পরবর্তীকালে যুক্ত হয়েছে, সেটা কিন্তু এমনি এমনি যুক্ত হয়নি। সেটা কিন্তু আমাদের 1953 সালে কি হয়েছে না, ভাষাভিত্তিক রাজ্য একটা কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশন কিন্তু তাহলে স্থাপিত হয়েছে কবে, 1953 সালে। 1953 সালে সেটা স্থাপিত হয়েছে, 1953-তে ওটা স্থাপিত হয়েছে, আর 1956-এ কিন্তু ওটা কি হয়েছে, কার্যকরী হয়েছে। আমি এখানে লিখে রেখেছি যে রাজ্য পুনর্গঠন কমিশন 1953, আর 1956 পয়লা নভেম্বর এই কমিশন কিন্তু ভারতবর্ষের যে অন্যান্য রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে কিন্তু ভারতের অন্তর্ভুক্ত করেছে। আশা করি বোঝাতে পারলাম। তো এখন প্রশ্ন হচ্ছে, আমাদের এই ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশনের প্রথম রাজ্য কোনটা, যেটা ভাষার ভিত্তিতে কি করা হয়েছে, আমাদের ভারতবর্ষের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো 1953 সালের এই কমিশন গঠনের উদ্দেশ্য কিন্তু, কেন কমিশন গঠন হলো না, সেই সময় আমাদের অন্ধ্রপ্রদেশের যে মানুষজনের মধ্যে শ্রীরামালু যিনি ছিলেন, তিনি কিন্তু অনশনে বসেন যাতে অন্ধ্রপ্রদেশকে ভাষাভিত্তিক রাজ্য গঠন করা হয়। কারণ প্রশাসনিক বা ভাষাগত বৈষম্যতার কারণে প্রশাসনিক ব্যবস্থাকে পরিচালনা করা অনেকটাই কঠিন সাধ্য হয়ে উঠছিল। তাই কিন্তু এই কমিশন গঠন করা হয়, যা 1956 সালে কিন্তু কি করা হয়, অন্যান্য রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে গঠন করে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করে বা সীমানাটা নির্ধারণ করে। তো এখানে আমরা দেখব যে আমাদের যে ভারতবর্ষের 1957 সালে আর একটা অংশ গঠন করা হয়। এই যে উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলোকে আমরা দেখতে পাচ্ছি, সেখানে কি রয়েছে, অরুণাচল প্রদেশ রয়েছে, আসাম রয়েছে, সিকিম রয়েছে, মেঘালয় রয়েছে, নাগাল্যান্ড রয়েছে, মণিপুর রয়েছে, মিজোরাম রয়েছে এবং ত্রিপুরা। তাহলে এই যে 8টা রাজ্যের নাম আমি উল্লেখ করলাম, এই 8টা রাজ্যের নাম, এইটা কিন্তু একসঙ্গে এতগুলো নাম হয়নি, এগুলো নামাঙ্কিত পরে হয়েছে। একসঙ্গে এই যে অঞ্চলটাকে NEFA অর্থাৎ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি বলে একটা তৈরি করা হয়, যে এদের নাম কিন্তু ততক্ষণে এই যে নামগুলো বললাম সেগুলো কিন্তু দেওয়া হয়েছিল না। তাহলে এই নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি কবে গঠিত হয়, 1957। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে কবে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি গঠিত হয়। তাহলে এই নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সির একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। পরবর্তীকালে এই রাজ্যগুলো যখন তাদের নাম নিয়ে প্রকাশিত হয়, তো তখন দেখা যায় যে তাদের যে ভৌগোলিক গুরুত্ব বা ভূমিরূপগত যে রূপ রয়েছে, তার বৈচিত্র্যতা প্রায় একই। অর্থাৎ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির যে জলবায়ু, যে স্বাভাবিক উদ্ভিদ, যে ভূপ্রকৃতিগত বৈচিত্র্যতা একই হওয়ার জন্য এই রাজ্যগুলিকে কি বলা হয়েছে, 7 সিস্টার, মানে এখানে অবস্থিত 7টি রাজ্যকে 7 বোন বলা হয়েছে। আর একটি রাজ্যকে, মানে মনে রাখার জন্য আমরা বলবো 7 সিস্টার 1 ব্রাদার। এটা কিন্তু প্রায় কোশ্চেন আছে RRBতে। আগের বছর দেখছিলাম একটা প্রশ্ন এসেছিল, আমি নিজেই পরীক্ষা দিয়েছিলাম, যে উল্লেখিত এর মধ্যে কোনটি 7 সিস্টার রাজ্যের মধ্যে পড়ে না। তাহলে সেখানে 7 সিস্টার রাজ্যটা কোনগুলো আমাদের জেনে নেওয়া উচিত। তাহলে এখানে হচ্ছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা। তাহলে এই যে 7টি রাজ্য, এই 7টি রাজ্য হচ্ছে গিয়ে কি 7 সিস্টার স্টেট। তাহলে এই 7 সিস্টার স্টেটের মধ্যে যেগুলো থাকবে, যদি আমাকে বলে যে এর মধ্যে কোনটি 7 সিস্টার স্টেট, তাহলে আমি 7টা মনে রাখতে পারলে আরামসে মনে রাখতে পারবো। এটা মানচিত্রের মাধ্যমেই মনে রাখা উচিত। আমাদের উত্তর পূর্ব ভারতের যতগুলো রাজ্য আছে সবগুলোই 7 সিস্টার, একমাত্র সিকিম বাদ দিয়ে। তাহলে আমরা তাকে 1 ব্রাদার হিসাবে মনে রাখবো। তাহলে সেটা মনে রাখলেই আমরা বুঝতে পেরে যাবো যে এর মধ্যে কোনটি 7 সিস্টার আর কোনটি 7 সিস্টার নয়। তো এবারে যেটা বলা, যেটা হচ্ছে এই যে অরুণাচল প্রদেশ আমরা জেনে নিই, যেহেতু এইদিকে পড়ছি, এইদিকে আমাদের পরপর জেনে নিই যে 1987-এ অরুণাচল প্রদেশ কিন্তু কবে আত্মপ্রকাশ হয়, NEFA থেকে বেরিয়ে এসে 1987-এ কিন্তু একে একটা পূর্ণ রাজ্যের মর্যাদা দিয়ে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। মানে ভারতেরই অন্তর্ভুক্ত ছিল, কিন্তু পূর্ণ রাজ্যের মর্যাদার সঙ্গে যুক্ত হতে পেরেছে কবে, সেটা 1987-এ। এরপরে কিন্তু আমরা যদি তাকাই, তাহলে কি দেখব যে 1987 সালে
ঠিক একই সময়ে এই যে মিজোরাম, যা NEF-এর মধ্যে ছিল বা তাকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়েছিল, সেই কেন্দ্রশাসিত অঞ্চল থেকে বেরিয়ে এসে 1987-এ আমরা কিন্তু মিজোরামকেও একটা পূর্ণ রাজ্যে দেখতে পেয়েছি। এরপরে আমরা কি দেখব, 1969-এ কে আসছে? মেঘালয়। আমি বলবো যারা আমার এই ভিডিওটা দেখছে তারা যদি এইটাকে অ্যাজ এ নোটস হিসেবে মানে তৈরি করতে চায়, অবশ্যই তৈরি করতে পারে। এবং আমি বলবো যে তারা বাজারে যে সমস্ত পলিটিক্যাল ম্যাপ পাওয়া যায়, মানে সেটা শুধু চারিদিকের সীমানা দেওয়া থাকবে বা শুধুমাত্র রাজ্য ভাগ করা থাকবে, সেগুলো যদি এনে সেই রাজ্যগুলোর মধ্যে যদি সালগুলোকে বসিয়ে দিয়ে হয়তো কোথাও চিটিয়ে দেয়, যদি প্রতিনিয়ত প্রতিদিনই সেইগুলোর দিকে তাকিয়ে দেখে, তাহলে কিন্তু এইগুলো আমাদের কাছে খুবই সহজেই আমাদের অবগত হতে পারবো আমরা। তাই আমি বলবো এইভাবে মানচিত্র এঁকে সেই মানচিত্রের রাজ্যগুলোর মধ্যে সেই কবে কোন রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হয়েছে সেগুলোকে কি করা উচিত, লিখে নেওয়া উচিত। তাহলে কারণ এখান থেকে প্রশ্ন আসার মানে পরিমাণ মানে শতাংশ হারে খুবই প্রবল, মানে 90%-এর উপরে। তো WBCS তো প্রতি বছরই কিন্তু এটা আসে। তাহলে আমরা কি দেখতে পেলাম যে 1927 সালে অরুণাচল প্রদেশ এবং একইভাবে মিজোরামও আত্মপ্রকাশ ঘটে। মেঘালয় 1969 সালে কিন্তু এটাও একইভাবে আসাম থেকে ভেঙে কিন্তু একটা নতুন রাজ্য গঠন হয়। এরপরে আমরা সিকিমকে দেখব, যেটা কবে হয় 1975-এ। এরপরে আমরা যদি চলে যাই যে 1970 সালে, এই 1970 সালে হিমাচল প্রদেশ কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পূর্ণাঙ্গ রাজ্যের কিন্তু মর্যাদা পেয়েছিল। আমরা সবাই জানি যে আমাদের ভারতবর্ষের পশ্চিমে অবস্থিত একটি খুব সুন্দর রাজ্য পাঞ্জাব, কিন্তু সেই পাঞ্জাবকে ভেঙে দেওয়া হয় কবে? 1966 সালে। দিয়ে সেখানে ওই ভাষার ভিত্তিতেই ভেঙে দেওয়া হয় 1966 সালে। সেখানে কি করা হয়, হরিয়ানা বলে একটা নতুন রাজ্য বের করা হয় এবং তার রাজধানী কিন্তু মানে এই পাঞ্জাব এবং হরিয়ানার রাজধানী কিন্তু একই, চণ্ডীগড়। এবং সেখানে একটা জিনিস মনে রাখতে হবে, চণ্ডীগড় কিন্তু একটা কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে এমন একটি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম যেটা দুটো রাজ্যের রাজধানীও। কারণ আমাদের যে অন্যান্য রাজ্যগুলো রয়েছে তার কিন্তু একমাত্র দিল্লি ছাড়া তাদের কিন্তু রাজধানীগুলো কেউ কেন্দ্রশাসিত নয়, কিন্তু এখানে কি যে চণ্ডীগড় যা দুটি রাজ্যের রাজধানী আবার কেন্দ্রশাসিত অঞ্চলও একটি। তাহলে সেই চণ্ডীগড়ও কবে কেন্দ্রশাসিত অঞ্চল রূপে প্রকাশিত হয়? 1966। হরিয়ানা কবে প্রকাশিত হয়? 1966 আমরা জানলাম। এরপরে দেখুন আমাদের একটা খুব সৌন্দর্যপূর্ণ জায়গা যেখানে প্রায় আমরা পর্যটনের ক্ষেত্রে যাই, সেটা হচ্ছে কোথায়? উত্তরাখণ্ড, যেখানে আমাদের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে আমাদের পবিত্র দীর্ঘতম প্রধান নদী গঙ্গার সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু উত্তরাখণ্ড। কবে? 2000 সালের 1 নভেম্বর কিন্তু এই রাজ্যটি আমাদের ভারতবর্ষে একটা নতুন রাজ্য হিসেবে প্রকাশ পায়। তো আমরা জানি হিমাচল প্রদেশও খুব সৌন্দর্যপূর্ণ জায়গা, যেখানে মানালি, মুসৌরির মতো সুন্দর সুন্দর স্থানগুলো রয়েছে, শৈল শহর প্রচুর গুরুত্বপূর্ণ অংশগুলো রয়েছে। তো এরপরে যদি আমরা দেখি যে কি আমাদের ভারতবর্ষের একটা বৃহৎ অংশ ছিল যেখানে প্রথম ইংরেজরা এসে ঘাঁটি গেড়েছিল, সেই বর্তমান নাম যার গুজরাট, যেখানে সুরাটে বন্দর গেড়েছিল, পরবর্তীকালে সেখান থেকে চেন্নাই বা পূর্বের নাম মাদ্রাজ যে ছিল। তো এই যে সমগ্র অঞ্চলটা, এই সমগ্র অঞ্চলটা কিন্তু কি নামে পরিচিত ছিল? বোম্বাই। কিন্তু পরবর্তীকালে বোম্বাই ভেঙে 1960-র মে মাসে কিন্তু গুজরাট এবং বোম্বাই নাম নিয়েছে, মানে মহারাষ্ট্র, গুজরাট আর মহারাষ্ট্র, বোম্বাই ভেঙে গুজরাট আর মহারাষ্ট্র দুটো নামকরণ হয়েছে। আশা করি বোঝাতে পারছি। এরপরে যদি আমরা আসি যে আমাদের ভারতবর্ষের আরেকটি রাজ্য যেটা নবনির্মিত রাজ্য 2014 সালের 1 জুন, যেটা অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে এটা নতুনভাবে তৈরি হয়েছে। তবে জানা উচিত এই যে তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ, সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশের নয়। প্রশাসনিক সুবিধার্থে নতুন রাজধানী গঠনের পূর্বে এই রাজধানীটা রাখা হয়েছে। তবে অমরাবতী অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানীর জন্য কিন্তু কি করা হচ্ছে, একটা প্রস্তাব দেওয়া হয়েছে বা তার কার্যটা
শুরু হয়েছে, সেটা কিছু বছরের বা কয়েক বছরের মধ্যে, এটা 2026 পর্যন্ত ছিল। তো 2026-এর মধ্যে আশা করি অমরাবতীকে আমাদের ভারতবর্ষের একটি রাজ্য অন্ধ্রপ্রদেশের রাজধানী হিসেবে ঘোষণা করা হবে। এরপরে আমরা দেখতে পাবো, তাহলে আমরা কবে জানলাম? 2014 সালের 1 জুন। এখান থেকে একটা প্রশ্ন 2019 সালে WBCS-এর প্রিলিমসে একটা প্রশ্ন এসেছিল যে কবে তেলেঙ্গানা পূর্ণ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে, না কবে? 2014 সালের 1 জুন। এবারে আমরা দেখি যদি ছত্তিশগড় কোত্থেকে ভাঙা হয়, সেটা কিন্তু মধ্যপ্রদেশ থেকে ভাঙা হয়েছিল। আমরা জানি এই রাজ্যটা ছত্তিশগড়টা মধ্যপ্রদেশ থেকে ভাঙা হয়। কবে? না 2000 সালে 9 নভেম্বর কিন্তু এটা ভাঙা হয়। এছাড়া আর কোন, সেই 2000 সালের নভেম্বর মাসে আমরা 3টা রাজ্য পেয়েছিলাম। দেখুন এখানে 2000 সালের উত্তরাখণ্ডের 1 নভেম্বর, 2000 সালের 9 নভেম্বর পেয়েছি ছত্তিশগড়, 2000 সালের 15 নভেম্বর পেয়েছি বিহার থেকে ভেঙে আঞ্চলিক উন্নয়নের জন্য, যেহেতু ঝাড়খণ্ড একটা পুরোপুরি খনিজ সমৃদ্ধ এলাকা বেশি, বা তাদের আদিবাসী সম্প্রদায়ের বসবাসের পরিমাণ বেশি বলে তাদের আঞ্চলিক উন্নয়নের জন্য এটা কিন্তু ভাগ করা হয়। কবে? 2000 সালের 15 নভেম্বর একটা পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। তাহলে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থেকে বলছি, মানে এখানে আমি যা লিখেছি এগুলো প্রিভিয়াস ইয়ার পেপারে কিন্তু এসেছে, একটা না একটা অংশ। এরপরে তাহলে আমরা কি দেখতে পাবো? এরপরে আমরা চলে যাই এই অংশে, যেখানে আমরা দেখব যে আমাদের এই যে আমি যেগুলো বললাম, যে বোম্বাই, আগে মহারাষ্ট্রের যে রাজধানী যেটা বর্তমানে মুম্বাই নামে পরিচিত, তার নাম ছিল বোম্বে, কিন্তু সেই বোম্বেটা 1996 সালে বোম্বাই পরিবর্তিত হয়ে মুম্বাই, মাদ্রাজ পরিবর্তিত হয়ে চেন্নাই, এগুলো কিন্তু নামকরণ করেছে। নাগাল্যান্ড যা এইখানে অবস্থিত, এই নাগাল্যান্ড কিন্তু কি হয়েছে? 1963-তে একটা পূর্ণাঙ্গ রাজ্য হয়েছে। আমি বলে রাখি, এই যে হিমাচল প্রদেশ যে নামগুলো লিখলাম, হিমাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, এগুলিকে একটা পূর্ণ রাজ্যের মান দেওয়ার জন্য 1970-তে প্রস্তাবও দেওয়া হয়, পাশও হয়ে যায়। কিন্তু পরবর্তীতে আমরা দেখছি যে 1970-তে এরা পুরো 1971-এ 1972-তে এরা সরকারিভাবে নিজেদের নাম একটা পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে কিন্তু আত্মপ্রকাশ করছে। তাহলে কি কি জানলাম? হিমাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, এরা কিন্তু 1971-এ জাস্ট মর্যাদা পাচ্ছে, কিন্তু আত্মপ্রকাশ পুরোপুরি ওদের প্রশাসনিক গঠন করে নিচ্ছে, যে ওদের যে ডিএম অফিস কোন কোন অংশে হবে, কতগুলো জেলা ভাগ হবে, তার সীমানা কি হবে, কোথায় হেড অফিস হবে, সমস্ত প্রশাসনিক কার্যকলাপগুলো কিন্তু শেষ করে উঠে যখন পূর্ণ আত্মপ্রকাশ ঘটে, তখন কিন্তু 1972-তে ওরা পূর্ণ আত্মপ্রকাশ পায়। এরপরে আমরা জানি ভারতবর্ষে ইংরেজরা আসার আগেও পর্তুগিজরা এসেছিল, তো তারা কতগুলো স্থান দখল করেছিল। তো সেই স্থানগুলো দখল করলেও স্বাধীনতার অনেক পরে আমরা সেগুলো পর্তুগিজদের কাছ থেকে সৈন্য প্রেরণের মাধ্যম দিয়ে আমরা সেগুলো নিজেদের দখলে নিয়েছি। সেগুলো কি? সেগুলো হচ্ছে গোয়া, দমন ও দিউ, দাদরা ও নগর হাভেলি, পন্ডিচেরি। এইগুলো কিন্তু কবে? 1961-এ আমরা কিন্তু পর্তুগিজদের কাছ থেকে এগুলো নিজেদের অধিগ্রহণে নিয়েছি। আশা করি বোঝাতে পারলাম। এবারে এখানে যতটুকু অংশ রয়েছে সবটাই আমরা আলোচনা করলাম। এবারে আমাদের প্রশ্ন, যদি আমি কয়েকটা প্রশ্ন যদি করি যে এর মধ্যে কোনগুলি 7 সিস্টার স্টেট নয়, তাহলে কি লেখা আছে? ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, সিকিম। এই প্রশ্নটা থাকলো, এটা কমেন্ট করে আমাকে জানাবেন যে এর মধ্যে কোনটি 7 সিস্টার স্টেটের মধ্যে পড়ে না। তারপর যদি আমি প্রশ্ন করি যে আমাদের ভারতবর্ষের, যেরকম ধরুন প্রশ্ন একবার এসেছিল WBCS-এর প্রিলিমসে, যে সিকিম কবে ভারতের অন্তর্ভুক্ত হয়? 1976, 1978, 1975 নাকি 1971? এই প্রশ্নটাও থাকলো, সিকিম কবে ভারতের অন্তর্ভুক্ত হয়। তো এরকম প্রশ্নগুলো প্রতিবারেই আমাদের এসেছে এবং আশা করি পরবর্তীকালেও আসবে। তো এই আশাটুকু রেখে সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক এবং সকলে প্রত্যেকটি পরীক্ষায় উত্তীর্ণ হোক, সফল হোক, এইটুকু আশা রেখে, এবং এখানে এই ভিডিওটা করার মাঝে যদি কোনো প্রকার অসুবিধা বা আরও কী ধরনের তথ্য প্রয়োজন, আরও কোন কোন ভিডিও প্রয়োজন, বা ভিডিওতে যদি কোনো ত্রুটি থেকে থাকে সেইটা সমগ্রভাবে কমেন্টে জানানোর আমি অনুরোধ জানালাম। আর আমার চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন এবং অবশ্যই আমি চাইব শেয়ার করুন। যাদের কাছে পৌঁছাচ্ছে তারা যদি এই প্রতিযোগিতা পরীক্ষার সঙ্গে যুক্ত নাও থাকেন, যাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা তথ্য জানা প্রয়োজন তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দিন। যদি তাদের উপকার করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। এইটুকু বলে আমি এই ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল হোক।